হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 3 পেজ 135 135 শুরু করব এবং তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। আরেকটা কথা বলছি, এর আগের দিন আমাদের মডেল কোশ্চেন পেপার 2 হয়ে গেছে। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 3 পেজ 135। খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন কি আছে বলছে, 215 টাকার 10% কত হবে? 215 টাকার 10% কত হবে? 215 টাকার মানে এর গুণ 10% মানে 10-এর নিচে 100 কত হবে? তাহলে আমরা লিখছি যে 215 গুণন 10-এর নিচে 100। তাহলে একটা শূন্য কাটলো, তাহলে এখানে থাকলো হচ্ছে 215 নিচে 10। আমরা কিন্তু 5 দিয়ে কাটার যেত, আমরা কিন্তু কাটলাম না, কারণ 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে এক ঘর এগিয়ে আমরা দশমিক বসাবো। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে এখানে দশমিক পড়বে, সমান 21.5 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 215 টাকার 10% মানেই হচ্ছে 21.5 টাকা। আচ্ছা, তার 2 নম্বর দেখো, বলছে এ কিউ মাইনাস বি কিউ এর একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর একটি উৎপাদক কত হবে? এ কিউ মাইনাস বি কিউ, এটা তো একটা ফর্মুলা। এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো ফর্মুলা দেখো, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একটি উৎপাদক যদি এ মাইনাস বি হয়, তাহলে অপর উৎপাদক কত হবে? তাহলে অপর উৎপাদক হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা লিখব যে অপর উৎপাদক হবে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা অ্যান্সার। এবার দেখো 3 নম্বর দেওয়া আছে, ইংরাজি বর্ণমালার কোন অক্ষরে একান্তর কোণ দেখা যায়? ইংরাজি বর্ণমালার কোন অক্ষরের মধ্যে একান্তর কোণ আছে? একান্তর কোণ মানে কি? এরকম দুটো সমান্তরাল সরলা থাকবে, একটা ভেদক থাকবে, তবে সেটা একান্তর কোণ হবে। এরকম দুটো সমান্তরাল সরলরেখা, একটা ভেদক থাকবে, তবে সেটা একান্তর কোণ, মানে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে? একান্তর কোণ। ঠিক আছে, তাহলে এটা কোন বর্ণ? এটা হচ্ছে ইংরাজি হচ্ছে জেড অক্ষর। আমরা লিখব ইংরাজি জেড অক্ষরে একান্তর কোণ আছে। লিখব ইংরাজির জেড অক্ষরে একান্তর কোণ আছে। তাহলে ইংরেজি জেড অক্ষরের মধ্যে একান্তর কোণ আছে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি নেক্সট প্রশ্নে। 2-এর 1 নম্বর দেখো, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। আমি আবার বলছি, 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। বলছে ওই জমির অর্ধেক জমি, মানে 2400 বিঘা জমির অর্ধেক 1200 বিঘা, অর্ধেক জমি 30 দিনে 3টি ট্রাক্টর চাষ করে। মানে 1200 বিঘা জমি 30 দিনে 3টি ট্রাক্টর চাষ করে। বলছে একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান কাজ করবে? 3টা ট্রাক্টর মিলে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে। বলছে একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান কাজ করবে, সেটা আমাকে বের করতে, তার মানে আমাকে জন বের করতে হবে। ঠিক আছে, আমরা জন বের করব। তাহলে এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে জন, বিঘা, দিন।
জন বিঘা দিন, তার মানে লিখছি সমস্যাটি হলো প্রথমে আমরা কিন্তু এটা লিখে নেব, সমস্যাটি হলো। তারপর নেব প্রথমে লিখছি হচ্ছে দিন, এবার লিখছি বিঘা, দিন বিঘা, তারপর লিখছি জন, দিন বিঘা জন, দিন বিঘা জন। দিন হচ্ছে 36 দিন, 36 দিনে 2400 বিঘা, 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক, 25 জন কৃষক। এবার বলছে 30 দিনে 1200 বিঘা জমি, মানে অর্ধেক জমি, 2400 বিঘা জমির অর্ধেক মানে 1200 বিঘা। আমি ধরে নিচ্ছি এক্স জন, আমি ধরি এক্স জন কৃষক চাষ করে, ধরি এক্স জন। ঠিক আছে, এইবার তোমাকে টেস্ট করে দেখতে হবে যে দিন জনের সঙ্গে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। যদি সরল সম্পর্ক হলে মানে দিন কমলে জন কমবে, দিন বাড়লে জন বাড়বে, সেক্ষেত্রে কিন্তু সরল সম্পর্ক। কিন্তু যদি দেখা যাচ্ছে যে দিন বাড়ছে অথচ জন কমছে, দিন কমলে জন বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আমরা একটু দেখি, টেস্ট করে দেখব যে দিন আর জনের মধ্যে সম্পর্কটা কি আছে। খুব ভালো করে দেখবে, কীভাবে টেস্ট করবে। প্রথমে বলবো যে 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক। এইবার কিন্তু একদিনের মধ্যে 2400 বিঘা করবে, আমরা কিন্তু দিন কমিয়ে দেবো, বিঘা এক রাখবো, বিঘা স্থির রাখবো। আবার বলছি 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক। এবার একদিনে 2400 বিঘা করবে, একদিনের মধ্যে 2400 বিঘা করতে গেলে অনেক লোক লাগবে, জন বেড়ে যাবে, তাহলে এখানে কিন্তু দিন কমলে জন বাড়ছে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখছি দিন কমলে জন বাড়বে, তাই দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। যখন বিঘা স্থির, তাহলে আমরা লিখলাম কিন্তু দিন কমলে জন বাড়বে, তাই দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত যখন বিঘা স্থির। কমপ্লিট, তাহলে আমার এটা কিন্তু টেস্ট কমপ্লিট। এবার আমরা কিন্তু বিঘাটা দেখব যে বিঘার জনের মধ্যে সম্পর্ক কি আছে। দেখো আমরা কিভাবে আমি টেস্ট করছি। 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক। এইবার 36 দিনে 1 বিঘা করবে, তাহলে এখানে বিঘা কমলে কিন্তু জন কমবে। আমি আবার বলছি 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক, কিন্তু এবার 36 দিনই সময় দেওয়া হলো, কিন্তু আমি 1 বিঘা জমি চাষ করব, তাহলে আমার কিন্তু এত লোকের প্রয়োজন নাই, তার মানে বিঘা কমলে জন কমবে, এটা হচ্ছে সরল সম্পর্ক। লিখব বিঘা কমলে জন কমবে, তাই বিঘা জনের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। যখন দিন স্থির, কমপ্লিট। তাহলে আমি আবার বলে নিচ্ছি, আবার একবার দেখাই দিচ্ছি। দেখো 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে 25 জন, এবার একদিনে 2400 বিঘা করবে।
36 দিনে কাজ যদি আমরা একদিনে করে নিতে চাই তাহলে আমাদের কিন্তু অনেক লোক বাড়াতে হবে, মানে জন কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে দিন কমলে জন বাড়বে, তাই দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। আবার দেখো 36 দিনে 24 বিঘে জমি চাষ করে 25 জন। এবার 36 দিনে 1 বিঘা করবে, তাহলে দিন ঠিক আছে কিন্তু বিঘা আমি কমিয়ে দেবো, তাহলে আমার লোকও কম লাগবে। 1 বিঘে জমি চাষ করতে 25 জন লোক লাগবে না। তাহলে এটা হচ্ছে বিঘা কমলে জন কমছে, তাহলে বিঘা জনের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। পরের লাইন দেখো, প্রথমে তাহলে আমরা এটা লিখব, আমরা লিখছি 25-এর নিচে এক্স ইকুয়াল টু, দেখো দিন কিন্তু ব্যস্ত, যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন আমরা 1-এর নিচে লিখব, 1-এর নিচে 36-এ 30, আমরা লিখব 1-এর নিচে 36 তার নিচে 30 ইন্টু, আর যখন সরল সম্পর্ক থাকবে তখন যা আছে ভগ্নাংশ আমরা তাই লিখব। তাহলে উপরে হচ্ছে 2400 আর নিচে হচ্ছে 1200, কমপ্লিট। তাহলে আমরা এই দুটো কেটে দিচ্ছি, কাটলে এটা হচ্ছে 2। পরের স্টেপ, তাহলে 25-এর নিচে এক্স ইকুয়াল টু, এটা উল্টে যাবে, এটা হবে 30-এর নিচে 36 গুণন, এখানে থাকছে হচ্ছে 2, এখানে থাকছে 2, 1200 দিয়ে 2400কে কাটলে হচ্ছে 2। এবার দেখো আমরা যদি 6 দিয়ে কাটি, 6 6 36, 6 দিয়ে কাটলে এটা হবে 5, আর 2 দিয়ে কাটলে হবে 3। তাহলে এখানে 25/x ইকুয়াল টু 5-এর 3 আমরা এখানে লিখছি। তাহলে এখানে হচ্ছে 25-এর নিচে এক্স ইকুয়াল টু 5-এর নিচে 3, 5-এর নিচে 3 বা 5x ইকুয়াল টু 75, বা এক্স ইকুয়াল টু 75-এর নিচে 5 কাটলে হচ্ছে 15। তাহলে x ইকুয়াল টু 15, ঠিক আছে। তাহলে 15 জন, তাহলে এখানে লিখব যে 3টি ট্রাক্টর ইকুয়াল টু 15 জন। বলছে একটি ট্রাক্টর কতজন, একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান কাজ করবে, আমরা লিখব 3টি ট্রাক্টর 15 জন কৃষকের কাজ করে। তাহলে আমরা লিখব যে 3টি ট্রাক্টর 15 জন কৃষকের কাজ করে, অতএব একটি ট্রাক্টর 15-র নিচে 3 সমান সমান 5, তাহলে 5 জন কৃষকের কাজ করবে। তাহলে অ্যান্সার লিখব হচ্ছে 5 জন। তাহলে একটি ট্রাক্টর হচ্ছে 5 জন কৃষকের সমান কাজ করবে। এখানে টোটাল জন বাড়াইছে 15 জন মানে 3টা ট্রাক্টরের সমান, তাহলে 3টা ট্রাক্টর মানেই 15 জন কৃষক, একটা ট্রাক্টর মানে হচ্ছে 5 জন কৃষক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে, 2 নম্বর। খুব ভালো দেখবে, প্রশ্ন আছে যে দ্রব্যমূল্য 20% বৃদ্ধি পেলে কোনো পরিবারের খরচ একই রাখতে শতকরা কত খরচ কমাতে হবে। খরচটা শতকরা খরচ কত কমাবে সেটা আমাকে কিন্তু বের করতে হবে। বলছে দ্রব্যমূল্য 20% বৃদ্ধি পেলে কোনো পরিবারের খরচ একই রাখতে শতকরা কত খরচ কমাতে হবে, খরচটা কত কমাতে হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, প্রথমে ধরি প্রথমে দ্রব্যের মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা কিন্তু প্রথমে মানে খরচটা বাড়ার আগে দ্রব্যের মূল্য ধরে নেব 100 টাকা। প্রথমে লিখছি ধরি দ্রব্যের মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমি কিন্তু প্রথমে দ্রব্যের মূল্য ধরে নিলাম 100 টাকা। এবার যদি 20% বৃদ্ধি পায় তাহলে দ্রব্যের মূল্য হবে 100 + 20 ইকুয়াল টু 120 টাকা। আমি যেহেতু দ্রব্যের মূল্য 100 ধরে নিচ্ছি, 20% বৃদ্ধি মানে 100-তে 20 টাকা বৃদ্ধি, তাহলে হবে 120 টাকা। তাহলে আমি লিখব 20% বৃদ্ধি পেলে
বৃদ্ধি পেলে দ্রব্যের মূল্য হবে ইকুয়াল টু 100 প্লাস 20 ইকুয়াল টু 120 টাকা, এত টাকা। তাহলে 20% বৃদ্ধি পেলে দ্রব্যের মূল্য হবে 120 টাকা। এখানে বলছে যে কোনো পরিবারে খরচ একই রাখতে, মানে সে আগেও যদি 100 টাকা খরচ করতো এখনও সে 100 টাকাই খরচ করবে। তাহলে দ্রব্যে খরচ করতে চায়, তাহলে বলছে যে কত খরচ কমাতে হবে, মানে শতকরা কত কমাবে, মানে আগেও 100 টাকা খরচ করতো এখনও সে 100 টাকাই খরচ করবে। তার মানে সে কত কমাবে, তাহলে 120 থেকে 100 টাকা বাদ দেবো। লেখো খরচ কমাতে হবে ইকুয়াল টু 120 মাইনাস 100 ইকুয়াল টু 20 টাকা। সে যদি খরচটা যদি অপরিবর্তিত রাখতে চায়, মানে আগেও 100 টাকা খরচ করতো এখনও সে 100 টাকায় খরচ করবে, তাহলে তাকে খরচ কমাতে হবে 20 টাকা। মানে এখন জিনিসের দাম বেড়ে গেছে, 120 টাকা হয়ে গেছে। আগে যে জিনিসে 100 টাকায় কিন্তু এখন সেই জিনিস নিতে গেলে তাকে 120 টাকা দিতে হবে। তাহলে খরচটা কমাতে হবে কত, 20 টাকা কমাতে হবে। তাহলে যে 20 টাকা কমাবে সে কত টাকায় 20 টাকা কমাবে, সে কত টাকায় 20 টাকা কমাবে, সে কিন্তু 120 টাকায় 20 টাকা কমাবে। সে কিন্তু 100 টাকায় 20 টাকা কমাবে না, তাহলে তার তো দাম 80 টাকা হয়ে যাবে, তাই তো? তাহলে তাকে কমাতে হবে 120 টাকায় খরচ কমাবে 20 টাকা। 1 হলে কত, 100 হলে কত, মানে শতকরা বের করতে হবে। আমি আবার বলছি, সে কিন্তু 100 টাকায় 20 টাকা কমাবে না, তাহলে তার দাম আসা যাবে 80 টাকা। আগে সে ব্যবহার করতো, আগে সে খরচ করতো 100 টাকা, এখন তাহলে তা 80 টাকা হয়ে গেল, তাহলে আরও কমে গেল তো না, সে 120 টাকায় কমাবে 20 টাকা। আমি নিচে লিখছি 120 টাকায় খরচ কমাবে ইকুয়াল টু 20 টাকা। 120 টাকায় খরচ কমাবে ইকুয়াল টু 20 টাকা। অতএব 1 টাকায় খরচ কমাবে, তাহলে 20 নিচে 120 টাকা। আর শতকরা মানে 100 টাকায় খরচ কমাবে, তাহলে 20 ইন্টু 100 আর তার নিচে 120। ঠিক আছে, এইবার 0 আর 0 কাটলো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 50 আর 2 দিয়ে কাটলে 3, তাহলে সমান সমান 50-এর নিচে 3 টাকা। ঠিক আছে, তার মানে হচ্ছে 16.2%। তাহলে সে খরচ কত কমাবে, 16.2%। এবার এখানে অ্যান্সার লিখছি যে খরচ কমাবে ইকুয়াল টু 16.2%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সে খরচ কমাবে হচ্ছে 16.2%। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এ একটি কাজের 7-এর 10 অংশ 14 দিনে করে এবং তারপর বি যোগ দেওয়ার 2 দিনে কাজটি শেষ হয়। বি যখন যোগ দিল 2 দিন পরেই কাজটা শেষ হয়ে গেল। বলছে বি একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা একটু প্রথমেই লিখব যে ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমি কিন্তু প্রথমেই ধরে নিচ্ছি যে মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। তাহলে আমি লিখছি ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। এইবার 7-এর 10 অংশ 14 দিনে করে, তাহলে 1 অংশ করতে এর কতদিন সময় লাগবে, টোটাল একা কাজ যদি করে তার কতদিন সময় লাগবে সেটা কিন্তু আমরা প্রথমে বের করব। লিখব এ 7-এর 10 অংশ কাজ করে ইকুয়াল টু 14 দিনে। অতএব
এক অংশ কাজ করে, তাহলে 14 গুণন 10 আর তার নিচে 7 কাটলে হচ্ছে 2 সমান সমান 20 দিনে। 20 দিনে তাহলে এ কিন্তু মোট কাজ করবে 20 দিনে একা, কিন্তু এ কিন্তু 7-এর দশাংশ অলরেডি কাজ করছে 14 দিনে। 7-এর দশাংশ কাজ হলে আর বাকি কাজ কত থাকছে, নিচে লিখি 7-এর 10 অংশ কাজ হলে বাকি কাজ ইকুয়াল টু 1 মাইনাস 7-এর 10। 1 মাইনাস 7-এর 10 লসাগু হচ্ছে 10, তাহলে 10 বিয়োগ 7 তার মানে 3-এর 10 অংশ। তাহলে 3-এর 10 অংশ কাজ কিন্তু এখনো বাকি আছে, ঠিক আছে। এইবার বি আসা যোগ দিলে 2 দিনে কাজটা শেষ হয়ে গেল। তাহলে 2 দিনের মধ্যে এ কাজটি কত অংশ করে, 2 দিনে এ কত অংশ কাজ করলো, বাকি কাজটা বি করছে। লিখবো 2 দিনে, প্রথমে লিখবো যে এ হচ্ছে 14 দিনে, এ হচ্ছে তোমার হচ্ছে 20 দিনে করে এক অংশ কাজ। লিখবো এ 20 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। অতএব এ 1 দিনে করে, তাহলে 1-এর নিচে 20 অংশ। অতএব এ 2 দিনে করে, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 20 কাটলে হচ্ছে 1-এর 10 অংশ। 1-এর 10 অংশ, তাহলে এ কিন্তু 2 দিনের মধ্যে 1-এর 10 অংশ কাজ করছে, কিন্তু টোটাল বাকি কাজ ছিল 3-এর 10 অংশ। এই যে 3-এর 10 অংশ কাজ ছিল, এই কাজটা কিন্তু এ আর বি মিলে করছে। তার মধ্যে এ করছে 1-এর 10 অংশ, তাহলে বি কত 2 দিনে কত কাজ করছে, লিখবো বি, এখানে লিখি বি 2 দিনে, বি 2 দিনে কাজ করে ইকুয়াল টু, বি 2 দিনে কাজ করে ইকুয়াল টু 3-এর 10 মাইনাস 1-এর 10 বিয়োগ করলে হবে 2-এর 10 অংশ। 2-এর 10 অংশ কাজ, 2-এর 10 কাটলে হচ্ছে 1-এর 5 সমান সমান 1-এর 5 অংশ। তাহলে বি কিন্তু 2 দিনে করছে 1-এর 5 অংশ, ঠিক আছে। 1-এর 5 অংশ করছে 2 দিনে। আমরা লিখব বি, এখানে লিখছি বি 1-এর 5 অংশ কাজ করে ইকুয়াল টু 2 দিনে। বি তাহলে 1-এর 5 অংশ কাজ করবে 2 দিনে, অতএব বি 1 অংশ কাজ করবে, 1 অংশ মানে সমগ্র অংশ, 1 অংশ কাজ করে ইকুয়াল টু 2 গুণন 5 তার নিচে 1 সমান সমান 10 দিনে। 10 দিনে তাহলে আমরা অ্যান্সার লিখবো যে বি একা কাজটি করে 10 দিনে। আমরা অ্যান্সার লিখবো যে বি একা কাজটি করে ইকুয়াল টু 10 দিনে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বি একা কাজটি করে হচ্ছে 10 দিনে, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। 2-এর 4 নম্বর বলছে এই 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মিশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। আমি কিন্তু ধরে নেব যে x:y অনুপাতে ক্রোমিয়াম ও স্টিল মিশানো হতো। আমরা লিখব যে ধরি x:y অনুপাতে 2 প্রকার স্টেনলেস স্টিল মিশানো হলো, x:y অনুপাতে আমরা ধরে নেব। প্রথমে লিখব ধরি x
ওয়াই অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টিল মিশানো হলো ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম প্রকার হচ্ছে এক্স অংশ আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াই অংশ স্টেনলেস স্টিল মিশানো হলো। তো প্রথম যে আমরা এক্স অংশ মিশালাম, এক্স এর মধ্যে কতখানি ক্রোমিয়াম কতখানি স্টিল সেটা আমাদের বের করতে হবে। লিখব প্রথম প্রকারে ক্রোমিয়াম ইস টু স্টিল। প্রথমে হচ্ছে ক্রোমিয়াম ইস টু স্টিল ইকুয়াল টু 2:11। ঠিক আছে। এবার লিখব এক্স অংশে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম আছে ইকুয়াল টু এক্স গুণন 2 এর নিচে 13। আমরা যেটা বার করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, 2 আর 11 যোগ করলে 13 সমান 2x বাই 13 অংশ, 2x বাই 13 অংশ। আবার লিখব এক্স অংশে স্টিল আছে, তাহলে এক্স গুণন 11 নিচে 13 সমান 11x বাই 13 অংশ। মানে যেটা বার করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। কমপ্লিট। তাহলে প্রথম প্রকার কমপ্লিট। এবার লিখব দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম ইস টু স্টিল। লিখব দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম ইস টু স্টিল ইকুয়াল টু 5:21। অতএব ক্রোমিয়াম আছে ওয়াই অংশে, লিখব ওয়াই অংশে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম আছে ইকুয়াল টু ওয়াই গুণন 5 এর নিচে 26। যেটা বের করবো সেই অনুপাত দ্বারা গুণ, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, 21 আর 5 যোগ করলে 26। তাহলে এখানে হচ্ছে 5y বাই 26 এত অংশ। আবার লিখব ওয়াই অংশে স্টিল আছে, ইকুয়াল টু ওয়াই গুণন 21 এর নিচে 26 সমান 21y বাই 26 অংশ। কমপ্লিট। এবার আমরা লিখব যে মোট ক্রোমিয়াম আছে, এখানকার ক্রোমিয়াম আর এখানকার ক্রোমিয়াম যোগ করব, এই দুটা ক্রোমিয়াম আমরা কিন্তু যোগ করব, যে মোট ক্রোমিয়াম আছে। লিখব মোট ক্রোমিয়াম ইকুয়াল টু, এখানে ক্রোমিয়াম হচ্ছে 2x বাই 13, 2x বাই 13 প্লাস এখানে ক্রোমিয়াম হচ্ছে 5y বাই 26, লসাগু হচ্ছে 26, তাহলে 4x প্লাস 5y এত অংশ। লিখব মোট স্টিল আছে, মোট স্টিল ইকুয়াল টু, এখানে স্টিল হচ্ছে 11x বাই 13, 11x বাই 13 প্লাস 21y বাই 26, লসাগু হচ্ছে 26,
তাহলে হচ্ছে 22x প্লাস 21y এত অংশ, 22x প্লাস 21y বাই 26। এইবার শর্তানুসারে এই যে ক্রোমিয়াম ইস্টু স্টিল ইকুয়াল টু 7:32, এখানে দেওয়া আছে অনুপাত হচ্ছে 7:32। শর্তানুসারে এই দুটো কী হবে, সমান হবে। আমরা নিচে লিখব শর্তানুসারে 4x প্লাস 5y বাই 26 ইস্টু 22x প্লাস 21y, 22x প্লাস 21y, 22x প্লাস 21y নিচে 26 ইকুয়াল টু 7:32, 7:32। আমরা কিন্তু 26কে উঠে দেবো, তাহলে এখানে থাকবে হচ্ছে 4x প্লাস 5y, তার নিচে হচ্ছে 22x প্লাস 21y ইকুয়াল টু 7-এর নিচে 32। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আগে 7 দিয়ে গুণ করছি, 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে এলে 154x প্লাস 7 থেকে 7 147y ইকুয়াল টু 4 দুগুণে 4 দুগুণ 8, 128x প্লাস 5 দুগুণ 160y। তাহলে আমরা এক্সগুলোকে বাম দিক আর ওয়াইগুলোকে আমরা ডান দিক করছি। তাহলে এখানে 154x মাইনাস 128x ইকুয়াল টু 160y মাইনাস 147y। এবার 154 থেকে 128 বাদ, তাহলে 28 14 হবে 6, তাহলে 26x ইকুয়াল টু 13y। তাহলে x এর নিচে y ইকুয়াল টু 13 নিচে 26, তাহলে 1-2 সমান সমান, তাহলে x ইস টু y ইকুয়াল টু 1:2, 1:2। তাহলে এবার আমরা অ্যান্সার লিখবো, বলছে কি অনুপাতে মিশালে, আমরা লিখবো যে 1:2 অনুপাতে মিশানো হয়েছে। অ্যান্সার লিখবো যে 1:2 অনুপাতে মিশানো হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম যে প্রথম প্রকার মিশন হয়েছে এক্স অংশ আর দ্বিতীয় প্রকার মিশন হয়েছে ওয়াই অংশ। তাহলে প্রথম প্রকার এক্স অংশে ক্রোমিয়াম আছে হচ্ছে 2x/13 অংশ আর স্টিল আছে 11x/13 অংশ, আর দ্বিতীয় প্রকারে ওয়াই অংশে ক্রোমিয়াম আছে 5y/26 অংশ আর স্টিল আছে 21y/26 অংশ। এবার মোট ক্রোমিয়াম আছে, আমরা ক্রোমিয়াম যোগ করলাম, মোট স্টিল আছে যোগ করলাম। শর্তানুসারে এই দুটার অনুপাত ইকুয়াল টু 7:32। এখান থেকে আমরা x:y মানে 1:2 বের হলো, তার মানে দুই প্রকার স্টেনলেস স্টিল মিশানো হয়েছে, 1:2 অনুপাতে মিশানো হয়েছে। কমপ্লিট। তাহলে তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।